আমি অফিস থেকে যখন আমার কোয়ার্টারে ফিরলাম, তখন রাতের খাওয়া দাওয়া করে যখন বিছানায় শুতে যাব, তখন আমার কাছে মনে হল দরজার কাছে কেউ আসছে। আমি একবার ভাবছিলাম যে মনে হয় এটা আমার মনের ভুল, তাই আমি আবার শুয়ে পড়লাম। তারপর দরজার মধ্যে নক করার শব্দ পেলাম। দরজায় নক করতে লাগল। আমি তখন তাড়াতাড়ি দরজার কাছে গেলাম। এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি যখন আমার রুমের দরজাটা খুললাম, তখন আমি যাকে দেখলাম সে একজন সুন্দরী তরুণী একটি মেয়ে। তাকে দেখে আমি অনেক আশ্চর্য হয়ে গিয়েছিলাম, কারণ সে এতটাই সুন্দরী ছিল আমার কাছে মনে হলো সে কোনো মেয়ে না, সে হচ্ছে পরী। তারপর আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি এত রাতে এই বৃষ্টির মধ্যে এখানে কেন? তখন মেয়েটি কান্না করে বলতে লাগল, প্লিজ, আমি খুব বিপদে পড়েছি। আজ রাত আপনার ঘরে থাকতে দিন। কিছু গুন্ডা আমার পিছু নিয়েছে। মেয়েটি বৃষ্টিতে ভিজে গিয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এত রাত কোথায় ছিলেন? তখন মেয়েটি বলল, আমার অফিসে অনেক কাজ ছিল, তাই বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল। আমি মেয়েটির কথা শুনে সব বিশ্বাস করে নিলাম, কারণ আমারও তো দুটি যুবতী বোন আছে। তারপর আমি মেয়েটিকে বললাম, আসুন আমার ঘরে। তখন মেয়েটি আমার ঘরে আসলো। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, রাতের খাবার খাবেন? সে বলল, না, খাবো না, জল হলেই চলবে। তারপর আমি মেয়েটিকে কিছু খাবার এনে দিলাম। মেয়েটি খাবারগুলো চুপচাপ খেয়ে নিল। মনে হচ্ছিল মেয়েটি অনেক ক্ষুধার্ত ছিল। যাই হোক, খাবার শেষে আমি মেয়েটিকে বললাম, আপনি বিছানায় খাটে শুয়ে পড়ুন, আর আমি দরজার কাছে সোফায় ঘুমিয়ে পড়ি। মেয়েটি তখন বলল, না, আপনি কষ্ট করবেন কেন? আমি তখন মেয়েটিকে বললাম, আজ আমার বোন যদি বিপদে পড়ত তাহলে আমি কি তাকে ফেলে দিতাম? তাকে কি কোনো কষ্ট দিতাম? তুমি আজ আরাম ঘরে খাটে ঘুমিয়ে যাও। তারপর মেয়েটি আমার কথামতো বিছানায় শুয়ে পড়ল। আমিও সোফায় ঘুমিয়ে গেলাম। মধ্যরাতে হঠাৎ করে মেয়েটি আমার সোফায় আসলো। তারপর ধীরে ধীরে আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের মাথা ঠিক থাকবে না। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম আকাশ। বয়স 25 বছর। আজকে আমাকে নিজের পরিবার ছেড়ে শহরে রওনা হতে হচ্ছে। যদিও আমি 25 বছরের, কিন্তু আমার উপর অনেক দায়িত্ব ছিল। বাবা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই কারণে বাড়ির সমস্ত দায়িত্ব আমার কাঁধের উপর এসে যায়। গ্রামের বাড়িতে থেকে আমি কোনো ভালো চাকরি পাচ্ছিলাম না। ব্যাস কোনো রকমে জীবন কাটানোর মতো একটা ছোটখাট চাকরি করতাম, যাতে বাড়ির অন্য কোনো রকমে চলত। আমার দুজন যুবতী বোন আছে, যাদের বিয়ের সমস্ত দায়-দায়িত্ব আমাকেই বহন করতে হয়। বিধবা মা আছে, তার খরচ আমাকেই পূরণ করতে হবে। আমার আরও বেশি টাকার প্রয়োজন। এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি শহরে গিয়ে টাকা ইনকাম করব, যাতে আমরা সবাই শান্তিতে জীবন কাটাতে পারি। আমি মায়ের ঘরে প্রবেশ করে দেখলাম সে ঘরের মধ্যে বসেছিল, আর তার চোখ দিয়ে জল পড়ছিল। বোনেরাও তার কাছে উদাস হয়ে বসেছিল। আমি যখন তাদের কাছে এলাম তখন আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কিন্তু আমি তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছে নিলাম, কারণ আমি তাদের সামনে নিজেকে দুর্বল দেখাতে চাইতাম না। আমি মায়ের কাছে গিয়ে তার গলা জড়িয়ে ধরে বললাম, এভাবে আমাকে তুমি বিদায় করো না। সবাইকে বাড়ির জন্য শহরে যেতে হয়। এটা এমন কোনো বড় ব্যাপার না। যদি আমি সেখানে ভালো চাকরি পেয়ে যাই, তাহলে তোমাদের 3 জনকে সেখানেই ডেকে নেব। আমার কথা শুনে হঠাৎ করে আমার মা আরো জোরে কান্না করতে লাগল। আমি ধীরে ধীরে তাকে সান্ত্বনা দিতে লাগলাম, যাতে চুপ হয়ে যায়, কিন্তু তার অবস্থা সময়ের সাথে সাথে খারাপ হয়ে যাচ্ছিল। আমার বোনেরাও চোখের জল ফেলেছিল। আমি তাদের দুজনের মাথায় হাত রেখে ওদের সাহস দেওয়ার উদ্দেশ্যে বললাম, বাড়ির দায়িত্ব এখন তো দুজনের মায়ের খেয়াল রাখিস। আর বিনা কারণে কারো জন্য দরজা খুলবে না। এই বাড়ির সম্মান তো দুজনের হাতে। আমি যেন কোনো অভিযোগ শুনতে না পাই। আমার 2 বোনই চুপচাপ নিজের মাথা নিচু করে নিন। আমি 3 জনকে বিদায় বলে শহরের জন্য বেরিয়ে পড়লাম। আজ প্রথমবার আমার হৃদয় দুঃখে ভারী হয়ে উঠল। আমি পিছনে ফিরে এক ঝলক নিজের ছোট্ট বাড়ির দিকে দিলাম। আমার চোখ ভিজে উঠল, কেননা আমি জানতাম না আজকের পরে আমি কবে ফিরে আসতে পারব। বাবার মৃত্যুর পরে খুব বেশি আত্মীয় স্বজন আমাদের খোঁজ খবর নিত না। সবাই হয়তো এটাই ভাবতাম যে আমরা তাদের কাছে কিছু চেনা অবশ্যই। কিন্তু না তো আমি কখনো কারো সামনে হাত পেতেছি, আর না তো হাত পাতার কথা ভেবেছি।
আমি বাস্তবে ফিরে এলাম। কিন্তু আমার চোখে বারবার জল চলে আসছিল। হৃদয়ে এত জোরে জোরে ধুকপুক করছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারব না। হঠাৎ করে সেই সময় আমার এরকম অনুভব হল যেন আমাকে কেউ দেখছে। তাই আমি এদিক ওদিক নজর ঘোরালাম। কিন্তু আমার আশেপাশে এমন কেউ ছিল না যে আমার দিকে ধ্যান দিচ্ছিল। যদিও আমার এরকম অনুভূতি হচ্ছিল যেন কেউ আমার উপর নজর রাখছে। যাই হোক, আমার বাস এসে গেছে, তাই আমি শেষবারের মতো নিজের গ্রামের দিকে তাকিয়ে বাসে উঠে পড়লাম। আজকে প্রথমবার আমি আমার গ্রাম থেকে দূরে যাচ্ছি। ভগবানের ভরসায় নিজের মা বোনকে ছেড়ে এসেছি। আমার শুধু একটাই ভয় ছিল, কোথাও কারো খারাপ নজর আমার মা বোনের উপর না পড়ে যায়। কেননা আমাদের বেশিরভাগ প্রতিবেশীও খুব একটা ভালো না। বাস চলছিল, কিন্তু আমার সে রকম মনে হচ্ছিল যেন কেউ আমাকে ফলো করছে। কিন্তু কে, আমি অনেক খুঁজেও বুঝতে পারলাম না। একটা লম্বা সফরের পরে রাতে ৩টার কাছাকাছি শহরে পৌঁছলাম। শহরে আমার সবচেয়ে প্রিয় বন্ধু এতে থাকতো, যার ভরসায় আমি এখানে এসেছি। আমাকে যে অ্যাড্রেস দিয়েছিল আমি সেখানে পৌঁছে গেলাম। যখন আমাকে দেখল তখন খুব আনন্দের সাথে আমাকে স্বাগত জানালো। ও বলল, আকাশ, তোর টেনশন নেওয়ার কোনো দরকার নেই। যখন তুই এখানে আসার হিম্মত করতে পেরেছিস তখনই সফল হবি। আমি তোর জন্য একটা ভালো চাকরি খুঁজে রেখেছি। কালকে সেখানে গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা, যদি সেখানে ভালো বেতনের কথাবার্তা হয়ে যায় তাহলে তুই সেখানে চাকরি করতে শুরু করে দিবি। সেখানে থাকার একটা কোয়ার্টার দেবে, যেখানে তুই শান্তিতে নিজের জীবন কাটাতে পারবি। যখন আমি এই কথা শুনলাম তখন আমার হৃদয় শান্তিতে ভরে উঠল। না হলে আমি সেটাই ভাবছিলাম যে শহরে আসার পরে আমাকে ধাক্কা খেয়ে বেড়াতে না হয়। সেই রাতেই নীতিশের বাড়িতে থাকলাম। ওর বাড়ির লোকেরাও আমার সাথে খুব ভালো ব্যবহার করল। ওর মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা, সততার সাথে কাজ করো। মাঝ রাস্তায় ফিরে যাওয়ার ব্যাপারে ভেবো না। এই শহরে অনেক বড়, তুমি নিশ্চয় সফল হবে। আন্টির কথা শুনে সত্যি আমি সান্ত্বনা পেয়েছিলাম। আর আমি ভগবানকে ধন্যবাদ দিলাম যে আমি এত ভালো বন্ধু পেয়েছি। আমি গ্রামে খবর পৌঁছে দিয়েছিলাম যে আমি খুব ভালোভাবে এখানে পৌঁছে গেছি। পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে আমার জন্য আসা নতুন কিরণ নিয়ে এলো। সকাল সকাল নাস্তা করার পরে সাগর নিজেই আমাকে চাকরি জায়গায় নিয়ে গেল। ও আমার জন্যই নিজের কাজ থেকে ছুটি নিয়েছিল। যদিও ছুটি করাতে টাকা কেটে নিত, কিন্তু আমাকে এটাও বল যে তোর চেয়ে বড় আমার কেউ নেই। আমি আবার একবার ওকে ধন্যবাদ দিলাম। আমরা দুজন একটা ফ্যাক্টরিতে পৌঁছলাম। সেখানে যাওয়ার পরে না জানি ও কার নাম নীল। আর সঙ্গে সঙ্গে ম্যানেজার আমাদের কাছে সে গেল। সাগর তার সাথে কথাবার্তা বলছিল, আর আমি এদিক ওদিক চোখ বোলাচ্ছিলাম। এটা একটা প্যাকিং কোম্পানি যেখানে বিস্কুট প্যাক করা হয়। ম্যানেজার আমাকে ৩০,০০০ বেতনে রেখে দিল। এটা আমার জন্য অনেক বেশি ছিল, কেননা গ্রামে আমি শুধু ৭-৮ হাজার বেতন পেতাম। আমি ভগবানকে ধন্যবাদ দিলাম যে আমি এত টাকা বেতন পাব। সেই ম্যানেজার আমাকে থাকার জন্য একটা কোয়ার্টার দিল, যেখানে আমি শান্তিতে থাকতে পারতাম। এই ঘরে কেউ ছিল না। এটা এক কামরার কোয়ার্টার। এটা দেখে আমি শান্তির শ্বাস ছাড়লাম, কেননা বেশি লোকের সাথে থাকা আমার পছন্দ ছিল না। সাগর আমাকে এখানে ছেড়ে যাওয়ার সময় বলেছিল ও রবিবার আমার সঙ্গে দেখা করতে আসবে। আমিও হাতে মাথা নাড়িয়ে দিয়েছিলাম। দিন এভাবেই কেটে গেল, আর পরের দিন আমি আমার কাজে পৌঁছে গেলাম। ম্যানেজার স্যার খুব ভালো। তিনি আমার খুব সাহায্য করতেন, সমস্ত কাজ তিনি আমাকে শিখিয়ে দিলেন। আর বললেন, যদি তুমি সততার সাথে ভালোভাবে কাজ করতে থাকো তাহলে তোমার বেতন বাড়িয়ে দেওয়া হবে। তার এই কথা শুনে ভেতরে ভেতরে আমার আনন্দ হচ্ছিল। আর আমি হৃদয় লাগিয়ে কোম্পানির কাজ করতে শুরু করে দিলাম। গ্রাম থেকে শহরে আসা প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে। আর এই ১ সপ্তাহের মধ্যে প্রায় সময় নজর আমার নিজের চারপাশে অনুভূত, যেটা আমি বাসে চড়ে শহরে আসার সময় অনুভব করেছিলাম। আজকে দুপুর বেলা যখন ক্যান্টিনে খাবার খেতে বসলাম তখন হঠাৎ করে আমাকে খুব ভালো ভালো খাবার সাজিয়ে দেওয়া হলো। কারণ জিজ্ঞেস করলে তারা বলল, আজকে স্টাফদের মধ্যে সবচেয়ে ভালো মেম্বারকে পার্টি দেওয়া হয়েছে। আমি হতবাক হয়ে গেলাম যে এটা কিভাবে হতে পারে। আমি তাড়াতাড়ি করে নিজের জায়গায় দাঁড়িয়ে গেলাম। আর সেই ওয়েটারকে বললাম, দেখো ভাই, যদি এটার টাকা তুমি আমার কাছ থেকে নাও তাহলে আমি দিতে পারব না।
তুমি আমাকে সিম্পল খাবার এনে দাও, আমি সেটা দিয়েই নিজের পেট ভরে নেব। আমি ওসব খেতে পারব না। তখন সে আমার কাছে বলল, চুপচাপ এটা খেয়ে নাও। এটা তোমার জন্যই বানানো হয়েছে, উপর থেকে অর্ডার আছে যে তোমাকে এগুলো দেওয়া খুব জরুরি। আমি হতবাক হয়ে চিন্তা করছিলাম যে এটা কিভাবে হতে পারে, লোকজন আমার সাথে এত ভালো ব্যবহার কিভাবে করতে পারে। কেননা আমি শুনেছিলাম গ্রাম থেকে আসা লোকেদের শহরে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। যাই হোক, আমি চুপচাপ খাবার খেয়ে নিলাম। সেই খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছিল। এতদিন পরে আজকে আমি পেট ভরে খাবার খেলাম। না হলে এখানে আসার পরে তো সবসময় আমি টাকা বাঁচানোর চেষ্টা করতাম। সময়ের গতি না কখনো থেমেছে আর না কখনো থামতে পারে। সে নিজের গতিতে ছুটতে থাকে। কিন্তু আমি জানতাম না যে সময় আমার জীবনে এভাবেই পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আজকে রবিবার, তাই আমার বন্ধুর সাথে দেখা করার কথা ছিল। আমাদের দুজনের উদ্দেশ্য বাইরে কোথাও খাবার খাওয়া ছিল। ও আমাকে বলেছিল যে ও আমাকে এই শহর ঘোরাবে। ও আসার পরে আমরা দুজন কাছের পার্কে পৌঁছালাম। আমরা বসেছিলাম। তখন সাগরের ফোন এলে ও কথা বলতে সাইডে চলে গেল। হঠাৎই আমার নজর একটা মহিলার উপরে পড়ল, যে মাটিতে বসে না জানি কি করছিল। আমি তাকে সাহায্য করার উদ্দেশ্যে তার কাছে এসে বললাম, সব ঠিক আছে তো, আপনার কোনো সাহায্য লাগবে? তিনি এক নজরে আমার দিকে তাকিয়ে রইলেন। তার এরকম অদ্ভুতভাবে তাকানো আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। এরপরে সে চলে যাওয়ার সময় এমন একটা হাসি দিল, যাতে না জানি কেন আমার বিপদের সংকেত অনুভব হল। কিন্তু আমি চুপ থাকলাম। হাঁটতে হাঁটতে ওকে বললাম, তোর কারণে আজকে আমি এই পজিশনে পৌঁছেছি। না হলে আমি কখনোই এত ভালো চাকরি পেতাম না। সাগর, যত ধন্যবাদ দিই ততই কম হবে। আমি আরও কিছু বলতাম। তার আগেও এতে আমার কোনো হাত নেই। এটা তোর ভাগ্যে ছিল। তাই তো এত ভালো চাকরি পেয়ে গেছিস। ব্যাস, এখন তো মন লাগিয়ে পরিশ্রম কর। ওই ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে, সে তো বেতন বাড়িয়ে দেবে। এ কথা শুনে আমি খুব খুশি হলাম আর ওর দিকে তাকিয়ে সংকোচের সঙ্গে বললাম, সাগর, তোকে একটা প্রশ্ন করি? প্রশ্ন জিজ্ঞেস করব? আমার প্রশ্ন হাতে মাথা নাড়িয়ে দিল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমার জন্য তুই এত ভালো চাকরি কিভাবে পেয়ে গেলি। আর এটা যখন এত ভালো চাকরি, তখন তো এই চাকরির ফায়দা কেন আসেনি? তুই আমাকে এই চাকরি কেন খাইয়ে দিলি? আমার প্রশ্নের উত্তরে ও হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, যার যেটা কপালে থাকে সেটাই পায়, আমার ভাগ্যে চাকরি ছিল না। আমি চাই ভগবান তোকে এর চেয়েও বেশি দিন তুই এখানে কাজ করতে থাক। অবশ্যই কিছু না কিছু পাবেই। ও কেমন ঘাবড়ানো আন্দাজ এই কথাটা বলল। না জানি কেন ঘাবড়ে গিয়েছিল। যাই হোক, আমি নিজের মাথায় হাতে দাঁড়িয়ে ওর সঙ্গে খাবার খাওয়ার জন্য হোটেলের দিকে রওনা হয়ে গেলাম। খেতে খেতে আমি ওর বাড়ির লোকেদের ব্যাপারে জিজ্ঞেস করলাম, যদিও হ্যাঁ আর না তে সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছিল। কিন্তু না জানি কেন আমার এরকম অনুভব হলো যে ওর হয়তো আমার প্রশ্ন করা ভালো লাগছে না। এই কারণে আমিও চুপ হয়ে গেলাম। কিছু সময় পরেও আমার দিকে তাকিয়ে বলল, তোকে একটা কথা জিজ্ঞেস করব? আমি হাতে মাথা নাড়িয়ে দিলাম। আমার দিকে তাকিয়ে বলল, তুই কখনো কোনো মেয়েকে ভালোবেসেছিস? আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে দেখলাম আর মাথা নাড়িয়ে দিলাম। আমি আর কিছু বলতাম। ও বলল, ব্যাস, এটাই জিজ্ঞেস করার ছিল। আর কিছু না, চল আমরা খাবার খাই। ও খুব তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দিল। কিন্তু না জানি কেন আমার এরকম অনুভূতি হচ্ছিল যে ও আমার কাছে কিছু লুকোচ্ছে। কিন্তু আমি এ কথা জিজ্ঞেস করা ঠিক মনে করলাম না। আমরা দুজনে একসাথে খুব সুন্দর ডিনার করলাম। আর তারপরেও আমাকে কিছুটা শপিং করানোর জন্য মার্কেটে নিয়ে গেল। আমি আজকের আগে এত বড় মার্কেট কখনো দেখিনি বাবা। শহরে আসতে যেতে থাকতো আর সেই আমাদের প্রয়োজনের জিনিস নিয়ে যেত। আমার শহরে আসার ইচ্ছে কখনোই ছিল না। আর না তো ইচ্ছা কখনো আমার হৃদয়ে জেগেছিল। কিন্তু অবস্থা আমাকে বাধ্য করে দিয়েছিল। আমার সুন্দর গ্রাম, নিজের ভালোবাসার মাটি আর নিজের ভালোবাসার লোকেদের ছেড়ে এই শহরে এসে থাকতে। সাগর প্রায় 10টার দিকে আমার কথা ছেড়ে চলে গেল। আজকে রাত আমার খুব ভালো কেটেছে, কিন্তু আজকে সাগরের হাব ভাব আলাদা আলাদা মনে হচ্ছিল। না জানি কেন আমার বারবার এরকম মনে হলো যে কিছু একটা গড়বড় অবশ্যই আছে, যেটা আমার কাছ থেকে লুকানো হচ্ছে। কিন্তু আমি জিনিসটা বুঝতে পারছি না।
ওই বয়স্ক মহিলার সাথে দেখা হওয়া, তারপরে অদ্ভুত ব্যবহার, এই সব নিয়ে চিন্তা করতে করতে কখন ঘুমের গভীরে হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না। পরের দিন সকালে আমি সময়ের আগেই উঠে গেলাম। এরপর যখন নিজের কোয়ার্টারের বাইরে এলাম, তখন দেখলাম নিচে একটা ছিটির খাম পড়ে আছে। আমি অবাক হয়ে সেই খামের দিকে দেখে ভাবলাম, এইখানে কে রেখে গেছে? আমি নিচু হয়ে সেই খামটা হাতে নিলাম। এতে কি আছে? কিন্তু না জানি কেন আমার এই খামের মধ্যে টাকা অনুভব হলো। এরপর যখন ভেতরে দেখলাম তখন আমার চোখ বড় বড় হয়ে গেল। কেননা খামের ভেতরে ৫ টাকার অনেক নোট ছিল। এটা দেখে ভয়ে আমার হাত কেঁপে উঠল। যদিও আমি ২-৩ বছর হয়ে গেছে এখানে, কিন্তু আজ অবধি এত টাকা একসাথে নিজের হাতে কখনো নিইনি। আমি তাড়াতাড়ি ছটার মধ্যে ঢুকে গেলাম। আমি আশেপাশে নজর দিয়েছিলাম, কিন্তু আশেপাশে এমন কেউ ছিল না যার কাছ থেকে এই টাকা পড়তে পারে। আমার মনে হলো যেন এই টাকা আমার কাছে পৌঁছানো হয়েছে, কেননা সেই খাম আমার দরজার সামনে রাখা ছিল। আমি অনেকক্ষণ ধরে সেখানে তাকে দেখতে থাকলাম, আর তারপরে হিম্মত করে টাকা গুনতে শুরু করলাম। সেখানে ৩ লাখ টাকা ছিল। মন হলো আমি সাগরকে ফোন করে সমস্ত ঘটনা বলি, কিন্তু আবার আমি চুপ করে গেলাম। জানি না কেন এই সব কিছু সাগরকে বলা আমার ঠিক মনে হচ্ছিল না। কেননা আমার মনে হচ্ছিল যে আমি যদি এই সব কিছু বলি, তাহলে ও এটাই ভাবি যে আমি এটা চুরি করেছি। আমি চুপচাপ আমার জমা করা টাকার মধ্যে সেটা রেখে দিলাম, আর কোয়ার্টারে তালা লাগিয়ে কাজের জন্য বেরিয়ে পড়লাম। কিন্তু আমি শান্তি পাচ্ছিলাম না। সারাদিন আমার এই চিন্তাতেই কেটে গেল যে এই টাকা অন্য কারো, যেটা ভুল করে আমার কাছে এসে পড়েছে। আজকে ওটা আমাকে ভালো ভালো খাবার দিল, আর এই জিনিসটা আমাকে আরও একবার হতবাক করে রেখেছিল। যদিও আমি চুপচাপ খাবার খেয়ে নিজের কাজে বিজি হয়ে গেলাম। আজকে দুর্ভাগ্যক্রমে এদের খুব খারাপ। এই কারণে ওয়ার্কারদের খুব তাড়াতাড়ি ছুটি দেওয়া হয়েছিল, কেননা অনেক ওয়ার্কারের কোয়ার্টার অনেক দূরে ছিল। আমি কোম্পানি থেকে বেরিয়ে বাড়িতে এসে কোয়ার্টারের দরজা খুলে ভেতরে ঢুকে গেলাম। আমি আরেকবার সেই টাকার কাছে গিয়ে বাক্স খুলে সেগুলো দেখতে লাগলাম। একবার ভাবলাম মাকে ফোন করে এই সব জিনিসের ব্যাপারে বলি, কিন্তু আবার ভাবলাম না জানি সে আমার ব্যাপারে কি ভাবে। এই কারণে কোনো কিছু বলা ঠিকমতো হলো না। এরপর বৃষ্টি শুরু হলে চুপচাপ শুয়ে বসে রইলাম। কিছু সময় পরে আমার দরজার কাছে মনে হল কেউ আছে। আমি হতবাক হয়ে দরজার দিকে তাকালাম যে এই সময় আমার দরজার কাছে কে আসতে পারে। এটা ভেবে যখন আমি দরজার কাছে গিয়ে দরজা খুললাম, তখন কয়েক মুহূর্তের জন্য আমি পাথরের মতো শক্ত হয়ে গেলাম। কেননা আমার সামনে দাঁড়িয়ে সে কোনো পুরুষ নয়, বরং একজন যুবতী মেয়ে, যে ভিজে যাওয়ার কারণে তার কাপড়ের সাথে ছিটকে গিয়েছিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে, সবকিছু ঠিক আছে তো? আমি যাকে দেখছিলাম সে তো ১৭ বছরের বয়সী খুব সুন্দরী যুবতী মেয়ে। সে দেখতে এত সুন্দর ছিল যে আমার মনে হচ্ছিল সে যেন কোন পরী। আমি তার থেকে হতভম্ব চোখে তাকিয়ে বললাম, কি হয়েছে? আপনি কি বৃষ্টিতে ভেসে গেছেন? সে আমার দিকে তাকিয়ে হঠাৎ করে আমার সামনে হাত জোর করে বলল, ভগবানের জন্য আমাকে সাহায্য করুন, আমি খুব বিপদে আছি। আমি আমার অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম, কিন্তু কিছু গুন্ডা আমার পিছনে পড়ে গেছে। তারা আমার সম্মানহানি লুট করতে চায়। আমি খুব ভয়ে আছি, আর আমার বাড়ি অনেক দূরে। আমি কি আপনার কোর্টের ভিতরে আসতে পারি? সে এতটাই ভয়ে ভয়ে বলল যে কয়েক মুহূর্তের জন্য আমি টেনশনে পড়ে গেলাম যে এই মেয়েকে আমার নিজের বাড়িতে আশ্রয় দেওয়া উচিত নাকি তাকে নিষেধ করে দেওয়া উচিত। কিন্তু আমার মনুষ্যত্ব আমাকে অসহায় করে দিল, আর আমি তাড়াতাড়ি করে আমার ঘরের দরজা সেই মেয়ের জন্য খুলে তাকে বললাম, আপনার চিন্তা করার দরকার নেই, আপনি যত সময় থাকতে চান থাকতে পারেন। এটা বলেই আমি সেই মেয়েটাকে ভেতরে আসার জায়গা করে দিলাম, আর সে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে এসে গেল। আমি তার দিকে তাকিয়ে থাকতে থাকতে বললাম, কিন্তু আপনি এত রাতে অফিস থেকে কেন বেরিয়েছেন? আপনি তো জানেন যে ওয়েদার কত খারাপ হয়েছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ব্যাস সেটাই ভুল হয়ে গেছে। আজকে কাজ অনেক বেশি ছিল, এই কারণে আমাকে অনেকক্ষণ অফিসে থাকতে হয়। কিন্তু আমি জানতাম না যে কিছু বদমাশ ছিল আমার পিছনে অপেক্ষা করছে। আমি বাইরে আসার সাথে সাথে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি।
ব্যাস আজকের রাতটা আপনার করে থাকতে দিন। আমি সকালে চলে যাব। আমি আপনাকে এর জন্য ভাড়া দিতে রাজি আছি। আমি তাড়াতাড়ি করে বললাম, না না, আমি এতটা নির্লজ্জ না যে কোনো মেয়েকে সাহায্য করার জন্য তার কাছ থেকে টাকা নেব। আপনি আমার এখানে থাকতে পারেন। আমি এখানে দরজার কাছে ঘুমিয়ে যাব। আপনি ভেতরে ঘুমিয়ে যান। সেই মেয়েটা সঙ্গে সঙ্গে বলল, না না, আপনি আপনার ঘরের ভেতর আরাম করুন। আমি আপনাকে অসুবিধায় ফেলতে চাই না। আমি এখানে ঘুমিয়ে যাব। আমি বললাম, না, আপনাকে কিছুতেই এখানে ঘুমাতে দিব না। আপনি বিছানায় গিয়ে ঘুমান। আমি দরজার কাছে গিয়ে ঘুমাব। কেননা আমার নিজের 2টা বোন আছে। এই সব কিছু ভেবেই আমি সেই মেয়েটাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ঘরের ভিতরে পাঠিয়ে দিলাম। আর আমি সোফাতে বসে সেই মেয়েটার ব্যাপারে ভাবতে লাগলাম। আজকে আমার খুব খারাপ লাগছিল যে পুলিশ কতটা নৃশংস হয়। যদি সুযোগ পায় তাহলে। আমি একজন পুরুষ, তাই এসব ভেবে আমার খুব খারাপ লাগছিল। এরপরে সোফায় মাথা দিয়ে শুয়ে পড়লাম। এখন আমার চিন্তা সেই 2 লাখ টাকা নিয়ে, যেটা আমি সকালে পেয়েছিলাম। এখন আমার মনে হচ্ছিল যে আমি সেই টাকাগুলো দান করে দিই, কেননা জানি এটা আমার জন্য পরীক্ষা কিনা। তারপরে আমি এটাও ভাবলাম যে আমার 2 বোন আছে, তাদেরকে আমার বিয়ে দিতে হবে। তাই তাদের যৌতুকের জন্য আমার অনেক টাকার দরকার। এসব চিন্তা করতে করতে কখন গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। সকালবেলা যখন আমার চোখ খুলল, তখন সকাল 8টা বাজে। না জানি কেন আজকে আমার ঘুম খুব বেশি হয়েছিল। না হলে এমনি আমি 6টা সাড়ে 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের হাতে নাস্তা বানিয়ে খেয়ে কোম্পানির উদ্দেশ্যে বেরিয়ে যেতাম। সকালে ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে আমি সেই মেয়েটির ঘরে গেলাম। আমি গিয়ে ঘরের দরজা খুললাম, কিন্তু সে কোথাও নেই। এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। তারপরে আমার মনে হলো হতে পারে সে আমার ওঠার আগেই চলে গেছে। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম দরজা খোলা। আমি গভীর শ্বাস নিয়ে নিজেকে সান্ত্বনা দিলাম। আর ভাবলাম আমার কপালে হয়তো লেখা ছিল, এই জন্য তার সাথে আমার দেখা হয়ে গেছে। যাই হোক, আমি সবকিছু মাথা থেকে বের করে দিয়ে নাস্তা বানাতে লাগলাম, যাতে তাড়াতাড়ি কোম্পানির জন্য তৈরি হতে পারি। তারপরে হঠাৎই আমার খেয়াল এলো যে আমি নিজের ঘর ভালোভাবে দেখি, হতে পারে সে আমার জন্য চিঠি রেখে গেছে। আমি তো দরজা থেকেই দেখেছিলাম, ঘরের ভিতরে গিয়ে তো দেখিনি। আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে বিছানার উপর যখন নজর পড়ল, তখন আমার মনে হলো আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে। আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেছে, কেননা আমার বিছানার চাদর রক্তে ভরেছিল। এক মুহূর্তের জন্য আমার সত্যিই এরকম অনুভব হলো যে আমার দুনিয়া শেষ হয়ে গেছে। এসবের মানে কি? বন্ধুরা, গল্পের পরবর্তী পার্ট আগামীকাল আপলোড দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমার নাম রিয়া। বাড়ির মেজ মেয়ে হওয়ায় সবকিছুর মাঝেই থাকি। দায়িত্ব, টেনশন, হাসি, কান্না সবই দিদির বিয়ে হয়ে গেছে অনেক বছর। জামাইবাবু আমাদের বাড়িতে এলেই মনে হতো বাড়িটা একটু বেশি উষ্ণ, একটু বেশি শান্ত হয়ে যায়। তিনি কম কথা বলেন, কিন্তু তার আচরণে ছিল এক ধরনের ভরসা দেওয়া শান্তি, যা আমাকে অজান্তে ছুঁয়ে যেত। সেদিন বিকেলে সবাই ঘুমাচ্ছিল। আমি উঠোনে দাঁড়িয়ে কাপড় শুকতে দিচ্ছিলাম। হঠাৎ জানলাম দিদি বাইরে গেছে, জামাইবাবু একাই এসেছে কিছু কাজের জন্য। আমি বললাম, কিছু লাগবে, পানি দেব? তিনি হালকা হাসলেন, নাড়িয়া, তুমি সবসময় সবার জন্য এত ভাবো, নিজের জন্য একটু ভাবো। তার কথাটা সাধারণ হলেও আমার ভেতরে যেন কোথাও নরম কিছু ছুঁয়ে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। মনে হচ্ছিল তার সেই শান্ত গভীর চোখ দুটি যেন আমার অগোচর কষ্ট, না বলা কথা আর একাকিত্ব সবটাই পড়ে ফেলছে। কিছুক্ষণ পর তিনি বললেন, তুমি ভালো তো? আমি মাথা নাড়লাম, কিন্তু মনে হচ্ছিল এই প্রশ্নটা অন্য রকম, যেন কারো প্রথমবার সত্যি করে আমার প্রতি খেয়াল। সেদিন সন্ধ্যার আলো দাঁড়িয়ে বুঝতে পারলাম আমাদের মাঝের এই নীরব বোঝাপড়াটাই হয়তো একটি গভীর সম্পর্কের শুরু। কথা নয়, অনুভবে গড়ে ওঠে, এখনও অপ্রকাশিত, কিন্তু অস্বীকার করা যায় না। বাড়ি তখন নিঃশব্দ। ঘড়ির কাঁটা রাত 12টার দিকে এগোচ্ছে। সকলের ঘর অন্ধকার, শুধু বারান্দার বাতিটা জ্বলছে ম্লান আলোতে। আমি চুপচাপ বসেছিলাম, মনের মধ্যে দিনের ক্লান্তি আর না বলা কিছু চিন্তা। হঠাৎ দরজার পাশে হালকা পায়ের শব্দ।
জামাইবাবু নীরবে এসে বললেন, রিয়া, ঘুম করনি এখনো। আমি মাথা নাড়লাম, মনে একটু অস্থির লাগছিল। তিনি বারান্দার রেলিং হেলান দিয়ে দাঁড়ালেন। রাতের ঠান্ডা বাতাসে তার মুখটা শান্ত আর কণ্ঠটা যেন আরও উষ্ণ হয়ে উঠেছিল। সবকিছু ঠিক আছে তো? তার প্রশ্নটা যেন সাধারণ ছিল না, মনে হচ্ছিল আমার হৃদয়ের ভেতর ঢুকে দেখছে। আমি অন্যমনস্ক গলায় বললাম, কিছু কথা আছে, কাউকে বলা যায় না। তিনি ধীরভাবে বললেন, যদি মনে হয় আমার সাথে শেয়ার করতে পারো, আমি তোমার কথাগুলোকে হালকা করে দেব, এটাই তো যত্ন। তার এই যত্ন কথাটা আমাকে অদ্ভুতভাবে নাড়িয়ে দিল। রাতের অন্ধকারে তার চোখগুলো ছিল অদ্ভুত, সত্যি অদ্ভুত নরম। আমাদের মাঝখানে কোনো শব্দ ছিল না, কিন্তু নীরবতাটাই যেন সবচেয়ে গভীর ভাষা হয়ে উঠল। আমি বললাম, জানেন, কখনো কখনো মনে হয় আমাকে সত্যি করে কেউ শোনে না। তিনি একটু এগিয়ে এসে শান্ত গলায় বললেন, আমি শুনি রিয়া, তুমি কথা না বললেও তোমার আমার মনে কি চলছে আমি বোঝার চেষ্টা করি। হৃদয়ের ভেতর কোথাও উষ্ণতার ঢেউ ছড়িয়ে গেল। কোনো কিছুই বলা হয়নি, তবু মনে হল এই অন্ধকার রাতে এই নীরব মুহূর্তটি একটা গভীর অদৃশ্য ভালোবাসার আদর। রাতটা যেন থেমে গেল, কিছুক্ষণ আমাদের অনুচ্চারিত অনুভূতিকে জায়গা দিতে। সকালটা অন্যরকম লাগছিল। বাতাসে ছিল এক ধরনের অজানা হালকা কাঁপুনি, যেন রাতের নীরবতা এখনও টিকে আছে দুজনের মাঝে। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। একটু পরে জামাইবাবু এসে দাঁড়ালেন দরজার পাশে। তার চোখে ছিল ক্লান্তির ছাপ, কিন্তু ভেতরে কোথাও একটা গভীর শান্তি। তিনি বললেন, রিয়া, কাল রাতে তোমার কথা শুনে ভালো লাগল। তুমি কখনো কাউকে এভাবে খুলে বলো না। আমি হালকা হেসে বললাম, কারোর সাথে তো কথা জমে থাকে, সবাই বুঝতে পারে না। তিনি কিছুক্ষণ নীরব থেকে ধীরে বললেন, সবাই বোঝার চেষ্টা করে না, কিন্তু আমি করি। কথাটা শুনে হৃদয়ের ভেতরে যেন কোনো নরম জায়গা ধীরে ধীরে খুলে গেল। এই বোঝাপড়াটা, এই নিঃশব্দ সমর্থনটা অদ্ভুতভাবে আমাকে টেনে নিল ভেতরের দিকে। আমি চায়ের কাপ বাড়িয়ে দিলাম। তার আঙুল আমার আঙুলের সাথে হালকা ছুঁয়ে গেল, অতি সামান্য স্পর্শ। তবু মনে হলো এই স্পর্শে কোনো রকম দাবি নেই, কিন্তু আছে অদৃশ্য উদ্বেগ, যত্ন আর সংযোগ। জামাইবাবুর চোখে তাকাতেই মনে হলো কিছু একটা বলতে চায় তিনি, কিন্তু থেমে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, কিছু বলতে চাইছিলেন? তিনি নরম কণ্ঠে বললেন, আছে, কিন্তু হয়তো বললে ভুল বোঝানো হবে। আমি চুপ করে গেলাম। মনের ভেতর অদ্ভুত কৌতূহল আর টান অনুভব করলাম। আপনি বলতে পারেন কি? শব্দটা নিজেই বেরিয়ে এলো। তিনি মাথা নিচু করে বললেন, তোমাকে দেখে মনে হয় তোমার হাসিটা আমার চেয়েও বেশি গুরুত্ব পায় আমার কাছে। এক মুহূর্ত থমকে গেল সবকিছু। এ যেন এক নীরব স্বীকারোক্তি, যা বলা উচিত ছিল না, তবু বলা নাও যায় না। আমাদের চোখে চোখ পড়ে গেল, একটা গভীর অচেনা কিন্তু সুন্দর অনুভূতির মুহূর্ত। সকালটা যেন একটু বেশি রোদে ভরে উঠল, আর দুজনের মনেও জেগে উঠল একটি নীরব বন্ধন, যা এখন আর লুকিয়ে রাখা সম্ভব নয়। সেদিন দুপুরটা অদ্ভুতভাবে ক্লান্তিকর ছিল। বাড়ির কাজ শেষ করে আমি একটু মাথা ব্যথা অনুভব করছিলাম। জামাইবাবু সেটা খেয়াল করে ফেললেন, যেভাবে তিনি সবসময় করেন। রিয়া, তুমি ঠিক আছো? তার কণ্ঠে ছিল উদ্বেগ, যা স্বাভাবিকের চেয়ে বেশি কোমল লাগছিল। আমি বললাম, মাথাটা একটু ধরেছে, একটু শুয়ে নিলেই ঠিক হবে। তিনি হালকা মাথা নাড়লেন। আমি গরম জল এনে দিচ্ছি। আমি কিছু বলতে পারলাম না, হয়তো চুপ করেই বুঝাতে চেয়েছিলাম এই যত্নটা আমি সত্যিই অনুভব করছি। তিনি গরম জল এনে দিলেন, তারপর দূর থেকে বললেন, যদি দরকার পড়ে ডাকবে, ঠিক আছে। একটা অজানা উষ্ণতা বুকের মধ্যে ছড়িয়ে পড়ল রাত নামতেই। ঘরে হালকা ঠান্ডা ঢুকছিল, বাইরে ঝিরঝিরে হাওয়ার শব্দ। বাতি নিভিজে আমি বিছানায় শুয়েছিলাম। হঠাৎ দরজার কাছে টোকা। রিয়া, ঘুমিয়ে পড়েছ? তার গলা ছিল নরম। না, জেগে আছি। দরজা খুলে তিনি একটু ভেতরে এসে দাঁড়ালেন। হাতে ছিল একটা পাতলা কম্বল। বাইরে ঠান্ডা, তোমার মাথা ধরছে? কম্বলটা দিয়ে যাই। তিনি কম্বলটা বিছানায় রাখলেন। তার হাত আমার হাতের কাছ দিয়ে গেল, কিন্তু স্পর্শ করল না। তবু বুঝতে পারলাম স্পর্শ না করেও কেউ কতটা কাছে থাকতে পারে। তিনি ধীরে বললেন, তুমি কষ্টে থাকলে আমার ভালো লাগে না। মাঝখানটাই কিছুক্ষণ নীরবতা। বাইরে বাতাসের শব্দ, ঘরের ভিতরের শব্দহীন অনুভূতির অদ্ভুত ভার।
আমি সাহস করে বললাম, আপনি সবকিছু কেন এত খেয়াল করেন আমার? তিনি খুব আস্তে বললেন, কারণ তুমি এমন একজন যাকে উপেক্ষা করা যায় না। মনে হলো শব্দগুলো সরাসরি হৃদয়ে এসে পড়ল। তিনি চলে যাওয়ার আগে দরজার কাছে থেমে ফিরে তাকালেন, চোখে এক ধরনের অদৃশ্য প্রতিশ্রুতি। রিয়া, নিজেকে কখনো একা ভেবো না, আমি আছি গো। দরজা ধীরে বন্ধ হয়ে গেল। আমি কম্বলে নিজেকে মুড়িয়ে শুয়ে রইলাম, আর মনে হল এই নীরব যত্ন, এই নাবলা স্নেহ ইতিমধ্যেই আমার জীবনের অংশ হয়ে গেছে। সেই রাতে ঘুমটা বারবার ভেঙে যাচ্ছিল। মাথার ব্যথা একটু কমলেও মনটা অস্থির। জানালার বাইরে রাস্তার লাইটের আলো ঘরের এক কোণে নরম ছায়া তৈরি করছিল। হঠাৎ বাইরে বারান্দার দিকে কারো পায়ের শব্দ পেলাম। দরজা খুলে দেখি জামাইবাবু চুপচাপ দাঁড়িয়ে আছেন। অবাক হয়ে বললাম, এত রাতে? কিছু হয়েছে? তিনি একটু হাসলেন। মনে হলো তুমি জেগে আছো, একবার দেখে যাই ভাবলাম। মাথা এখন কেমন? তার চোখে সত্যিকারের চিন্তা ছিল। এমন চোখ কেউ আমার দিকে শেষ কবে রেখেছে মনে করতে পারলাম না। আমি বললাম, এখন অনেকটা ভালো। আপনি কি কিছু দরকার ছিল? তিনি ধীরে মাথা নাড়লেন। না, দরকার ছিল না, শুধু মনে শান্তি হয় তোমাকে দেখে। এই কথাটাই আমার বুক ধরফুট করে উঠল। কেউ যখন নির্ভরতা দেয়া মাথায় হাত না রেখেও মন শান্ত হয়। তিনি বাকিটা বললেন আরও নরম স্বরে, রিয়া, তোমাকে কষ্টে দেখলে ভালো লাগে না। দিনের শেষে তোমার হাসিটা দরকার হয়। জানো, আমি কথা হারিয়ে ফেললাম। এই সম্পর্কের নাম নেই, শুধু অনুভূতি আছে, আর আছে নীরব দুজনের অবদক্ত বোঝাপড়া। আমি বললাম, আপনি এত ভাবেন কেন আমার জন্য? তিনি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, হয়তো তোমার সঙ্গে কথা বলে নিজেকে কম একা লাগে। এই স্বীকারোক্তি রাত তাকে অন্যরকম শান্ত করে দিল। তারপর তিনি আমার মাথার কাছে এসে খুব হালকা গলায় বললেন, যদি কখনো ভয় লাগে বা মন খারাপ হয়, ডাকবে আমাকে। যদিও রাত যতই গভীর হোক, তার কথা শুনে অদ্ভুত এক নিরাপত্তা অনুভব করলাম। এই নীরব রাতে মোমবাতির মতো নরম এক আলো দুজনের মাঝখানে জ্বলে উঠল। তিনি যাওয়ার আগে আবার কিছু বলতে চাইলেন, কিন্তু থেমে গেলেন। শুধু দরজায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমাকে দেখলেন। একটু স্নেহ, একটু টান, একটু নাবলা ভালোবাসা মেশানো দৃষ্টি। দরজা বন্ধ হয়ে গেল, আর আমি বুঝলাম এই রাত তাদের দুজনের সম্পর্ককে আরও একটু গভীর করে দিল। পরদিন ভোরে ঘুম ভাঙতেই প্রশান্তি অনুভব করলাম। রাতের ঘটনাগুলো মনে পড়তেই একটা লাজুক উষ্ণতা গাল বেয়ে উঠে এলো। আমি রান্নাঘরে গিয়ে কাজ শুরু করলাম। চুলার আগুনের পাশে দাঁড়িয়ে নিজেকে স্থির রাখতে চেষ্টা করছিলাম, কিন্তু মন একই জায়গায় আটকে ছিল। জামাইবাবুর সেই নীরব যত্নে কিছুক্ষণ পর তিনি উঠলেন, চুপ করে আমার পাশে এসে দাঁড়ালেন। আমি একটু চমকে তাকালাম। মাথাটা কেমন? আজ তিনি নরম স্বরে জিজ্ঞেস করলেন। ভালো, আমি বলতেই হাসলেন, হালকা, যেন এই ছোট কথাটাই তার সকালটা ঠিক করে দিল। তারপর তিনি বললেন, কাল রাতের জন্য ভাবো না, আমি শুধু তোমার ভালো চাই। কথাটা খুব সাধারণ, কিন্তু তার কণ্ঠের নম্রতা আমাকে ভিতর থেকে ছুঁয়ে গেল। রান্না করতে করতে আমার হাত একসময় কৌতুকবশত গরম পাত্রে লেগে গেল। হালকা গুফ শব্দ বেরিয়ে গেল আমার মুখ থেকে। তিনি এক লাফের কাছে এসে আমার হাত হাত দিয়ে ধরে বললেন, রিয়া, সাবধানে। স্পর্শটা খুব সাধারণ, কিন্তু সেই যত্নে এমন কোমলতা যা কথায় ব্যাখ্যা করা যায় না। হাতটা ছাড়ার আগেই তিনি বললেন, এভাবে নিজের উপর এত চাপ দিও না, আমি আছি তো। এই আমি আছি কথাটা আজ যেন অন্যভাবে কানে বাজল। আমার চোখ তার চোখে আটকে গেল মুহূর্তের জন্য। এতদিনে প্রথমবার মনে হল তার দৃষ্টিতে আমি শুধু পরিচিত একজন নই, আর তিনিও আমার কাছে এক সাধারণ আত্মীয়ের চেয়েও বেশি হয়ে উঠছেন। নীরবতাটা ভেঙে তিনি হালকা কাশলেন। বুঝলাম দুজনেই সেই মুহূর্তটা টের পেয়েছিলাম। তিনি ধীরে বললেন, আজ সন্ধ্যায় একটু বারান্দায় বসি, কিছু কথা ছিল। কথাটার মধ্যে কেমন যেন অপ্রকাশিত উষ্ণতা ছিল। আমি মাথা নাড়লাম, কিন্তু ভিতরে মনে হল সেই সন্ধ্যাটা দুজনের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেবে। রান্নাঘরের ভেতর নরম রোদ ঠকছিল, আর দুজনের মধ্যে নীরব দূরত্ব আজ আগের যে কোনো দিনের চেয়ে বেশি কমে এলো।
সারাদিন তাকে অস্বাভাবিক নীরব লাগছিল। মনে হচ্ছিল সন্ধ্যাটা যেন কোনো বিশেষ অপেক্ষা নিয়ে আসছে। সূর্য ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বারান্দায় বসেছিলাম আমি। হালকা বাতাস বইছিল। গাছের পাতার শব্দে পরিবেশটা আরও শান্ত মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে জামাইবাবু এসে বসলেন। তিনি আজ খুব চুপচাপ। মনে হলো তিনি কিভাবে শুরু করবেন তা ঠিক বুঝে উঠতে পারছেন না। বল কি কথা ছিল, আমি নরম স্বরে জিজ্ঞেস করলাম। তিনি একটু হাসলেন, যেন কথাগুলো সাজিয়ে নিচ্ছেন মনে মনে। রিয়া, জানো, তুমি আসার পর থেকে এই বাড়িটা অন্যরকম মনে হয়। একটা উষ্ণতা এসেছে, একটা শান্তি এসেছে, যেটা আগে ছিল না। আমি চুপ করে শুনছিলাম, কিন্তু বুকের ভেতরে শব্দ হচ্ছিল ধীরে ধীরে। তিনি আবার বললেন, তোমাকে যেন অতিরিক্ত খেয়াল করি। হয়তো তার কারণ তুমি খুব সহজে সবাইকে নিজের মানুষ বানিয়ে ফেলো। তার চোখে স্নেহের গভীরতা ছিল, যা আমাকে সরাসরি স্পর্শ করছিল। আমি বললাম, আমি তো শুধু নিজের কাজটাই করি। আপনাদের পরিবারের মানসিক শান্তিটা রাখতে চাই। এতেই যদি আপনাকে ভালো লাগে সেটাই যথেষ্ট। জামাইবাবু মাথা নাড়লেন, তারপর খুব ধীরে বললেন, তোমার উপস্থিতি আমার জীবনে কী পরিবর্তন এনেছে তুমি জানো না। আমি হয়তো সব বলতে পারবো না, কিন্তু তোমাকে ছাড়া এখন দিন ভাবতে পারি না। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কথাগুলো খুব ভারী ছিল, কিন্তু সত্যি কিছুক্ষণ নীরবতা। শুধু দুজনের চোখের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া। এরপর তিনি হঠাৎ একটি কাপ এগিয়ে দিয়ে বললেন, চা করেছি। ভেবেছি তোমার সঙ্গে বসে খাব। মুহূর্তটা বট কিছু ছিল না, তবুও এর ভেতর লুকিয়েছিল অসংখ্য নাবলা ভালোবাসা। চায়ের কাপ হাতে নিয়ে আমরা দুজনই আকাশের দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যার লালচে আলো আমাদের দুজনকে আরও কাছাকাছি এনে দিচ্ছিল, কিন্তু তবুও আমরা কোনো সীমা ছাড়াইনি, শুধু হৃদয়ের অনুভূতি ভাগ করে নেওয়ার নীরব সাহসটুকু করেছিলাম। সেই সন্ধ্যাটা দুজনের সম্পর্ককে আরও এক ধাপ গভীর করে দিল। সেই চায়ের মুহূর্তটুকু মন থেকে কিছুতেই সরে যাচ্ছিল না। বারান্দার আলো, হাওয়ার শব্দ আর জামাইবাবুর নরম কথাগুলো মনে বারবার ফিরে এসেছিল। রাতের খাবার শেষ করে সবাই যার যার ঘরে চলে গেল। বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। আমি জানালার পাশে দাঁড়িয়ে চাঁদের আলো দেখছিলাম। হঠাৎ দরজায় খুব আস্তে টোকা পড়ল। রিয়া, জেগে আছো? জামাইবাবুর সেই পরিচিত উষ্ণকণ্ঠ। হ্যাঁ, আসুন। তিনি ধীরে ভেতরে এলেন। আজ তার চোখে আগের চেয়ে বেশি কোমলতা। মনে হলো কথা বলার আগেও ওই চোখ দুটো অনেক কিছু বলে দিচ্ছে। ঘুম আসছে না? তিনি জিজ্ঞাসা করলেন। আমি মাথা নাড়লাম। মনে একটু অস্থিরতা আছে, জানি না কেন। তিনি জানালার পাশে এসে দাঁড়ালেন, একটু দূরত্ব রেখে, কিন্তু অনুভূতির দূরত্বটা ছিল আরও কম। রিয়া, তিনি খুব নরম স্বরে বললেন, আজ অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু জানি না বলা ঠিক হবে কিনা। আমি শক্ত গলায় বললাম, আপনি বলতে পারেন, আপনার কথা শুনতে আমার ভালো লাগে। তিনি কিছুক্ষণ নীরবে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, তোমার যত্ন নিতে নিতে একসময় বুঝলাম তোমাকে হারানো ভয়টাই সবচেয়ে বেশি। কথাটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। তারপর তিনি আরও বললেন, তোমার হাসি, তোমার শান্ত থাকা, তোমার ছোট ছোট খেয়াল, এসব আমার জীবনে এমনভাবে ঢুকে গেছে যে আলাদা করাটা আর সম্ভব না। তার গলার স্বর কাঁপছিল না, বরং ছিল দত, কিন্তু আবেগঘন। আমি আস্তে বললাম, আমিও আপনাকে এড়াতে পারি না। আপনি পাশে থাকলে নিজেকে নিরাপদ মনে হয়। এটা ছিল আমার নিজের অজান্তেই বেরিয়ে আসার স্বীকারোক্তি। জানালা দিয়ে হাওয়া ঢুকছিল, চাঁদের আলো দুজনের মুখে পড়ছিল, কিন্তু সময় যেন থমকে গিয়েছিল। তিনি আমার দিকে আর একবার তাকিয়ে ধীরে বললেন, রিয়া, এই অনুভূতিগুলো যতই গভীর হোক, আমরা দুজনেই জানি সম্মানটা যেন সবসময় আগে থাকে। তার কথায় একটা পরিণত মমতা ছিল। এই পরিণত যত্নই তাকে আমার কাছে আরও গভীর করে তুলেছিল। আমি বললাম, হ্যাঁ, আমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিকটাই এই সম্মান। এক মুহূর্ত নীরবতা। তারপর তিনি বললেন, তবে এটাও সত্যি, তোমাকে ছাড়া আমার দিন অসম্পূর্ণ। আমার গাল গরম হয়ে উঠল, কিন্তু কথাটা অস্বীকার করা সম্ভব ছিল না। তিনি হালকা হাসলেন, চলো আজ ঘুমিয়ে পড়ো, আর ভাবো না। আমি ঠিকই আছি, আর তোমার জন্য আছি। দরজার কাছে গিয়ে ফের একবার পিছনে তাকালেন, চোখে সেই পরিচিত নরম গভীরতা।
শুভরাত্রি রিয়া। দরজা ধীরে বন্ধ হয়ে গেল, আর আমার মনে হল আজ রাতে দুজনের সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। সীমা না ভেঙে শুধু হৃদয়ের দরজা একটু বেশি খুলে। সকালের নরম আলো জানালা দিয়ে ঢুকে ঘরটাকে কম উষ্ণতায় ভরিয়ে তুলেছিল। আমি একটু তাড়াতাড়ি উঠেই রান্নাঘরের কাজ শুরু করলাম, কিন্তু মনটা ছিল অন্য কোথাও। গত রাতের সেই অনুভূতির গভীর অস্থিরতা চা বসানোর সময় হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ শোনা গেল। এত সকালেই জেগে পড়লে? পিছন ফিরে দেখি জামাইবাবু। তার চোখ দুটো ক্লান্ত কিন্তু শান্ত যেন। তিনিও গত রাতের কথাগুলো এখনও ভুলতে পারেননি। আমি হাসলাম, কাজ তো আছে। তিনি সামনে এসে বললেন, কাল রাতটা তোমার ঠিকঠাক ঘুম হয়েছে? আমি একটু লজ্জা পেয়ে বললাম, হ্যাঁ, আপনার কথা শুনে মনটা হালকা হয়েছিল। তিনি মাথা নাড়লেন, তোমার সাথে কথা বললে আমারও দিনটা ভালোভাবে শুরু হয়। তার কথা শুনে আমার ভেতরে নরম জোয়ারের মতো কিছু ঢেউ খেল। চা প্রস্তুত হলে আমি কাপ হাতে দিতেই তিনি আমার আঙুল ছুঁয়ে ফেললেন। খুব হালকা, কিন্তু তবুও সেই স্পর্শে একটা নরম কম্পন বয়ে গেল শরীর দিয়ে। দুজনেই একটু থেমে গেলাম। তিনি চোখ নামিয়ে নরম গলায় বললেন, শরীর ইচ্ছাকৃত ছিল না, আগে। কিন্তু তার কণ্ঠের কোমলতা বলার চেয়ে বেশি কিছু বোঝাচ্ছিল। আমি বললাম, সমস্যা নেই, কিন্তু গলা একটু কেঁপে যাচ্ছিল। তিনি চায়ের কাপ নিয়ে ধীরে ধীরে বারান্দার দিকে এগোলেন। আমি দূর থেকে তার হাঁটার ধরনটা দেখছিলাম, আজ যেন আরও শান্ত, আরও চিন্তামুগ্ধ। কিছুক্ষণ পর তিনি বললেন, রিয়া, একটু বসবে? আমি তার পাশে গিয়ে বসতেই তিনি ওঠা সূর্যের দিকে তাকিয়ে বললেন, তুমি কি জানো, অনেক সময় মানুষ নিজের জীবনে ঠিক সেই মানুষটাকেই খুঁজে পায় যার সাথে কথা না বলেও মন শান্ত থাকে। আমি চুপ করে শুনছিলাম। তিনি আমার দিকে তাকিয়ে ধীরে বললেন, আমার কাছে সেই মানুষটা তুমি। কথাটা খুব শান্তভাবে বলা, কিন্তু তার অর্থ ছিল অসীম গভীর। হাওয়া এসে আমার চুল উড়িয়ে দিল। তিনি সেটা দেখে খুব স্বাভাবিকভাবে বললেন, চুলটা চোখে পড়ছে, ঠিক করে নাও। তার কথায় যত্ন ছিল, যত্নের ভেতর ছিল অদ্ভুত স্নেহ। আমি চুল ঠিক করতে গিয়ে অনুভব করলাম, এই মানুষটা আমার জীবনে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। একটু নীরবতার পর তিনি আবার বললেন, রিয়া, আমরা যাই করি না কেন, একটা সম্মান, একটা সীমা সব সময় রক্ষা করব, কারণ এই সম্পর্কটা যতটা গভীর ততটাই মূল্যবান। ও, আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমিও তাই চাই। সেই মুহূর্তে মনে হল দুজনের হৃদয়ের দরজা আরও 1 ইঞ্চি খুলে গেল। কোনো অবাঞ্ছিত সীমা অতিক্রম না করে শুধু ভালোবাসার শান্ত ঢেউয়ে ভেসে সারাদিন ঘরের ভেতর একটা অদ্ভুত শান্তি ঘুরে বেড়াচ্ছিল। জামাইবাবু আর আমি কথা খুব বেশি বলিনি, তবুও প্রতিটি মুহূর্তেই একটা নীরব টান অনুভব হচ্ছিল। সন্ধ্যার পর সবাই যখন নিজের কাজে ব্যস্ত, আমি চুপচাপ উঠানের গাছগুলোতে জল দিচ্ছিলাম। হালকা বাতাসে পাতাগুলো নড়ছিল, আর মনে হচ্ছিল দিনটা যেন কোথাও কিছু অপেক্ষা রেখে গেছে। হঠাৎ হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ, রিয়া, একটু সময় আছে? আমি ঘুরে তাকালাম। জামাইবাবু দরজার পাশে দাঁড়িয়ে, চোখ দুটো নরম কিন্তু চিন্তায় ভরা। হ্যাঁ, বলুন। তিনি ধীরে এগিয়ে এসে বললেন, আজ সারাদিন তোমাকে দেখছিলাম, মনে হলো কিছু কথা আবার বলা দরকার। আমি গাছের ঝাঁঝরি রেখে তার দিকে পুরোপুরি মন দিলাম। তিনি একটু থেমে বললেন, রিয়া, তুমি আমার জীবনে একটা শান্তির মতো এসে তোমার হাসি, তোমার যত্ন, সব কিছু খুব নিজের মনে হয়। আমার বুকটা ধক করে উঠল, কিন্তু আমি চুপ করে শুনছিলাম। তিনি আবার বললেন, আমি বুঝি আমাদের সম্পর্কের নাম নেই, তবুও তোমাকে নিয়ে একটা দায়িত্ববোধ কাজ করে। তুমি ভালো থাকলে আমি ভালো থাকি। কথাগুলো ছিল খুব গভীর। সময় যেন সেই মুহূর্তে স্থির হয়ে দাঁড়ালো। আমি আস্তে বললাম, আপনি পাশে থাকেন বলেই আমারও শক্তি হয়, ভরসা পাই। তিনি তাকিয়ে রইলেন, একটা দীর্ঘ নরম দৃষ্টি যা কথার চেয়েও বেশি কিছু বলছিল। তখন মেঘের আড়াল থেকে হঠাৎ সামান্য বৃষ্টি পড়তে শুরু করল। টুপটাপ শব্দে পরিবেশটা আরও নরম হয়ে গেল। জামাইবাবু হালকা হাসলেন, চলো ভেতরে যাই, ভিজে যাবে কিন্তু। আমি নড়লাম না। বৃষ্টির গন্ধে মুহূর্তটা আরও আবেগামা লাগছিল। তিনি এগিয়ে এসে আমার কাঁধের ওপর হাত রাখতে চাইল, কিন্তু মাঝপথেই থেমে গেলেন। হাতটা নামিয়ে খুব নরম কণ্ঠে বললেন, না,
এই সীমাটুকু থাকা দরকার। সম্মানটাই আমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক। এই কথাটাই আমার হৃদয়ের সবচেয়ে গভীরভাবে বাসা বাঁধল। আমি বললাম, হ্যাঁ, আপনার সম্মানটাই আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করে। তিনি ধীর স্বরে বললেন, শুধু এটুকু জেনে রাখো রিয়া, তুমি আমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ। বৃষ্টির শব্দ, সন্ধ্যার ম্লান আভা আর তার এই স্বীকারোক্তি সব মিলিয়ে মুহূর্তটা অতি নরম, শালীন কিন্তু অত্যন্ত গভীর হয়ে উঠল। আমরা ধীরে ধীরে ভেতরে চলে এলাম, শব্দহীন অনুভূতির ভার বুকে নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।